আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার বাবার নাম কি? ইমা অবাক হয়ে বলল, আপনি আমার বাবার নাম জানেন না? বিয়ের সময় শোনেননি? ইয়াদ রেগে ধমক দিয়ে বলল, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ইমা ভয়ে কেঁপে উঠল ইয়াদের ধমকে। ইমরুল আবিয়াত। ইমার একটা কথায় ইয়াদের সব হিসাব মিলে গেল এক ঝটকায়। ইমার বাবার নাম আগে শুনলেও কখনো অতটা গভীরভাবে চিন্তা করে দেখেনি। যাকে খুঁজছে সে ইয়াদের নিজের কাছেই ছিল, কখনো ভেবেই দেখেনি। নিজের আশেপাশে রেখে সারা দুনিয়া খুঁজে মরছে। ইয়াদ আবার অ্যালবামটা এলোমেলো করে খুঁজতে লাগলো। ইমা বলে উঠল, কি হলো? আপনি আবার এটাতে কি খুঁজছেন এভাবে? এই ছবি এখানে কি করে আসবে? ইয়াদ কঠিন গলায় বলল, এখানে না থাকলে আর কোথায় থাকবে? ছবিগুলো এখানেই থাকা উচিত। আর ইয়াদ কথা শেষ করার আগেই আরো বেশ কিছু ছবি বের হয়ে এলো অ্যালবামের থেকে। ইমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছবিটার দিকে। বেশ কিছুটা সময় পর ইমা রেগে বলল, কি হচ্ছে সব বলবেন প্লিজ? আমি কিছু বুঝতে পারছি না। আপনার বাবার খুনের ছবি আমার বাবা মায়ের অ্যালবামে কোথা থেকে এলো? ইয়াদ কষ্ট চেপে মুচকি হেসে বলল, তোমার বাবা নিজে চলে গেলেও এই জঘন্য মানুষগুলো শাস্তির ব্যবস্থা ঠিক করে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সব সত্যি সামনে আসে। সময় হয়ে গেছে মিস্টার অ্যান্ড মিসেস কবির, আপনাদের পাপ পাহাড় ছুঁয়ে গেছে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যান আপনারা। ইমা হাঁ করে ইয়াদের দিকে তাকিয়ে ইয়াদের কথা শুনছে। সে কিছুই বুঝতে পারছে না, তার মাথা ভন ভন করে ঘুরছে। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছে ইয়ানা। আজ বৃষ্টি দেখতে নয়, আরমানের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছে। সেদিনের পর ইয়াদের অসুস্থতার জন্য ইয়ানা বা ঈশান কেউ ভার্সিটিতে আসেনি। কারো পায়ের শব্দ শুনে ইয়ানা তাকিয়ে দেখল আরমান আসছে। তার দৃষ্টির সামনে থাকলেও মনোযোগ অন্য কোথাও আছে, তা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। ইয়ানা আরমানকে দেখে মনে মনে গুছিয়ে নিল কি বলবে। আরমান সামনে আসতেই ইয়ানা হালকা কাশি দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু আরমানের সেদিকে কোনো মনোযোগই নেই। ইয়ানা আরও একবার কাশি দিয়ে তাতেও লাভ হলো না। আরমান নিজের মতো এগিয়ে যাচ্ছে। ইয়ানা এবার বিরক্ত হয়ে একটু উঁচু গলায় বলল, স্যার, আপনার সাথে একটু কথা ছিল। কারো গলার আওয়াজে আরমানের পা অটোমেটিক নিচের জায়গায় থেমে গেল। আরমান আস্তে করে ঘুরে তাকালো শব্দের উৎস খোঁজার জন্য। ইয়ানাকে দেখে এগিয়ে এসে বলল, ইয়ানা তুমি? ইয়ানা মুচকি হেসে বলল, জি স্যার, আমি। আরমান ভাবলেই ক্ষীণভাবে বলল, সে ঘটনার পরে আজ দুদিন পর ভার্সিটিতে এলে। আমি তো মনে করেছিলাম ভয় তোমরা ভাই বোন আর এদিকে আসবেই না। আরমানের কথায় ইয়ানার রাগ হলো, তাই বলল, ভয় পাবো কেন? ভয় তারা পায় যারা অন্যায় করে, আর আমি বা আমার ভাই কোনো অন্যায় করিনি যে ভার্সিটি আসবো না। আরমান নিচের দুহাত ক্রস আঁকড়ে বুক। তাহলে দুদিন এলে না কেন? ভাইয়া প্রচণ্ড অসুস্থ ছিল। গত 2 দিন ভাইয়ের সাথে হসপিটালে দৌড়াতে হয়েছিল, তাই আসতে পারিনি। ও, তাহলে আজ যখন এসেছো ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়ানা মুচকি হেসে বলল, আপনার জন্য। আরমান তাতে ভ্রু কুঁচকে বলল, আমার জন্য মানে? বুঝতে পারলাম না। ইয়ানা হাসিটা বজায় রেখে বলল, আসলে সেদিন আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তাই সেদিনের সেই ধন্যবাদ দিতে আপনার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আরমান মুচকি হেসে বলল, আরমান আর না দাঁড়িয়ে নিচের গন্তব্যের দিকে এগিয়ে গেল। ইয়ানা সেদিকে তাকিয়ে গাল ফুলিয়ে আছে। বিড়বিড় করে বলল, এই ব্যাটা কি ফর্মাল কথা ছাড়া কোনো কথা বলতে পারে না? আজব লোক একটা। সব সময় সিরিয়াস হয়ে থাকতে হবে। ইয়ানা নিচের মতো বকবক করে ক্লাসের দিকে চলে গেল। সামনে পরীক্ষা, পড়াশোনার প্রচন্ড চাপে আছে কথা। ইমার সাথে 4-5 দিন হলো কথা বলা হয় না। ইমার মায়ের মৃত্যুর পর কথা সব সময় ইমার খোঁজ খবর রাখতো ফোনে, তবে 4-5 দিন হলো ইমাও কল দেয় না, আর কথারও দেওয়া হয়ে ওঠে না। কলেজ থেকে বের হয়ে ইমাকে কল দেওয়ার জন্য ফোন বের করে রাস্তার পাশে দাঁড়াতেই একটা গাড়ি এসে থামলো কথার সামনে। গাড়িটা এতদিনে ভালো করে চিনে গেছে কথা। ঈশানের
সাথে প্রায় দেখা হয় কথার। গাড়িটা সব সময় সাথেই থাকে ঈশানের। কথা ভ্রু কুঁচকে গাড়ির দিকে তাকাতেই ঈশান বের হয়ে এলো স্টাইল নিয়ে। ঈশার কথার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, কেমন আছেন মিস তোতা পাখি? কথা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে তোতা পাখি বলেন কেন সব সময়? আমার সুন্দর একটা নাম আছে, বলতে পারলে বলেন, না হলে চুপ করে থাকেন। তবুও আবোল তাবোল নামে ডাকবেন না। শুধু আপুর দেবর হন বলে এত ভদ্রভাবে কথা বলি, না হলে। কথা পুরোটা বলার আগেই ঈশান কথার দিকে হালকা ঝুঁকে বলল। না হলে কি করতে পিচ্ছি? কথা একটু পিছনে সরে গিয়ে বলল, উফ, সেকেন্ডে সেকেন্ডে আমার নাম চেঞ্জ না করলে আপনার হয় না? ঈশান সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, না হয় না, তোমাকে দেখলে আমার বিভিন্ন নাম মাথায় আসে, বুঝছো? কথা জানে এর সাথে যত কথা বলা হবে ও ততই কথা পেঁচাবে, তাই প্রসঙ্গ চেঞ্জ করার জন্য বলল। হঠাৎ করে আপনি ভূতের মতো সামনে আসার কারণ জানতে পারি? ঈশান মুচকি হেসে বলল। অবশ্যই জানতে পারেন, তবে তার আগে গাড়িতে উঠে বসুন। কথা অবাক হয়ে বলল, আমি আপনার গাড়িতে কেন বসবো? ঈশান আগের ভঙ্গিতে বলল, ভাইয়া অসুস্থ তুমি জানো না? একবার দেখতেও গেলে না? ভাবি তোমাকে নিয়ে যেতে বলেছে আমার সাথে। কথা চমকে উঠে বলল, কি? ইয়াদ ভাইয়া অসুস্থ? আপু তো আমাকে কিছু বলেনি। চলুন চলুন। ঈশান কথাকে গাড়ির দরজা খুলে দিল আর নিচেও ভেতরে বসে পড়ল। মনে মনে বলল, সরি তোতা পাখি মিথ্যা বলার জন্য। ভাবির কথা না বলে তুমি যেতে না, তাই বাধ্য হয়ে মিথ্যাটা বললাম। জানি না তুমি কিভাবে নিবে, তবে আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এমা বেডে বসে আছে গালে হাত দিয়ে। ইয়াদ ছবিগুলো নিয়ে এই অসুস্থ শরীর নিয়ে বের হয়ে গেছে। সারাদিন পেরিয়ে গেল, তার খোঁজ খবর নেই। ইমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে। একে তো তখন কিছুই খুলে বলল না। ইমার মাথায় প্রশ্ন আর ইয়াদের চিন্তায় খারাপ অবস্থা। বৌমা রুমে আছো? গলার আওয়াজ শুনে ইমার কাছে মনে হলো রুবিনার গলা। আজ রুবিনার আওয়াজ উঠল ইমার। মানুষ কত সুন্দর নিখুঁত অভিনয় দিয়ে নিজের আসল চেহারা লুকিয়ে রাখে, সেটাই ইমা ভাবছে। এই মানুষটার মুখ দেখে মনে হয় কত নিষ্পাপ, আর সে নিজের হাতে একজনকে খুন করেছে। ভাবতেই ইমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তখনই রুবিনা আবার বলল, বৌমা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইমা ভয়ে একটা ঢোক গিলল। রুবিনাকে এখন তার প্রচণ্ড ভয় করছে। কখনো সে ইমাকে খোঁজে না, আজ কেন খুঁজছে সেটা ভেবে ইমার গলা শুকিয়ে আসছে বারবার। ইমা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে রুবিনা বিরক্ত মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাকে দরজা খুলতে দেখে বলল, কোথায় ছিলে এত সময়? লাগলো কেন দরজা খুলতে? ইমা জোরপূর্বক হাসি দিয়ে বলল, ওয়াশরুমে ছিলাম, শুনতে পাইনি। রুবিনা আগের ভঙ্গিতে বলল, ইয়াদ কোথায়? ইয়াদের সাথে দেখা করতে এসেছি আমি। রুবিনা ইমাকে সাইড কাটিয়ে রুমে ঢুকে দেখলো কেউ নেই। ইমার দিকে তাকিয়ে বলল, ইয়াদ কোথায়? ইমা আমতা আমতা করে বলল, উনি বাইরে গেছেন। রুবিনা চমকে উঠে বলল, হোয়াট? এই অসুস্থ শরীর নিয়ে বাইরে গেছে আর তুমি যেতে দিয়েছ? ইমা মাথা নিচু করে বলল, আমি ওনাকে না করলেই আমার কথা শুনবেন নাকি? রুবিনা রেগে বলল, কেমন স্ত্রী তুমি? তোমার কথা তোমার স্বামী শুনবে না? দরজার কাছ থেকে হঠাৎ কেউ বলে উঠল। যে দাঁড়িয়ে আছে ইয়াদ, দৃষ্টি ফ্লোরে সীমাবদ্ধ। ইমা আর রুবিনা তাকাতেই ইয়াদ চোখ তুলে তাদের দিকে তাকালো। ইমা আঁতকে উঠল ইয়াদের চোখ দেখে। অসম্ভব পরিমাণ লাল হয়ে গেছে ইয়াদের চোখ, আর তা দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। রুবিনা আমতা আমতা করে বলল, ইয়াদ তুমি ভুল বুঝছো আমাকে। ইয়াদ রুমে ঢুকে গায়ের ব্লেজার খুলতে খুলতে বলল, আমি খুব ক্লান্ত, এখন আমার রুম থেকে গেলে আমি খুশি হব। রবিনা একবার ইয়াদের দিকে কড়া চোখে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইমা দ্রুত ইয়াদের দিকে এগিয়ে গিয়ে বলল, কোথায় গিয়েছেন আপনি? এই অসুস্থ শরীর নিয়ে সারা দিনের মেডিসিনও নেননি। ইয়াদ কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ইমা সেদিকে তাকিয়ে কিচেনে চলে গেল ইয়াদের জন্য খাবার নিয়ে আসতে। স্যুপ রান্না করে নিয়ে রুমে এসে দেখে ইয়াদ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। ইমা ব্ল্যাঙ্কেটের ভেতর হাত দিয়ে ইয়াদের কপাল স্পর্শ করতেই চমকে গেল। ধুম জ্বর উঠেছে আবার ইয়াদের। ইমার প্রচন্ড রাগ লাগছে এখন ইয়াদের উপর। লোকটা নিচের প্রতি কোনো গুরুত্ব নেই। এত অবহেলা কেউ নিচের প্রতি কিভাবে করতে ইমা বুঝে পায় না। ইমা রাগ করে ইয়াদের ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে মুখ বের করলে ইয়াদ দুর্বল গলায় বিরক্ত হয়ে পড়ল,
কি হয়েছে? ইমা কিছু না বলে টেনে ইয়াদকে আধশোয়া করে বসানোর চেষ্টা করে ইয়াদ নিজেই সেভাবে বসে ইমার দিকে বিরক্তি নিয়ে তাকালো। ইমা স্যুপের বাটি থেকে চামচ নিয়ে 1 চামচ স্যুপ তুলে হালকা হালকা ফু দিয়ে একটু ঠান্ডা করে ইয়াদের মুখের সামনে ধরলো। ইয়াদ মুখ ফিরিয়ে নিল, মানে সে খাবে না। ইমা রেগে শাসনের সুরে বলল, এখন যদি এটা না খান আমি কিন্তু আপনার মাথায় ঢেলে দিব। আর আমি মিথ্যে কথা একদম বলি না। ইয়াদ চমকে ইমার দিকে তাকালো। রাগে ইমার নাকের ডগা লাল হয়ে গেছে, তবে দেখতে বেশ সুন্দর লাগছে ইমাকে। ইয়াদ ইমার দিকে তাকিয়ে আনমনে স্যুপটুকু মুখে নিয়ে নিল। মুখে দিতেই ইয়াদ মুখ কুঁচকে ফেলল। মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, তেতো লাগছে খেতে। ইয়াদ মুখ থেকে ফেলে দিতে গেলে ইমা ইয়াদের মুখের উপর হাত দিয়ে চেপে ধরল। ইয়াদের চোখে চোখ রেখে বলল, জানি খেতে ভালো লাগছে না, তবু একটু কষ্ট করে খেয়ে নিন প্লিজ। সারাদিনের মেডিসিন বাদ পড়ে গেছে, ধুম জ্বর উঠে গেছে আপনার। এখন যদি এটা খেয়ে মেডিসিন না খান তাহলে আবার হসপিটাল যেতে হবে। প্লিজ লক্ষ্মীটি খেয়ে নিন। ইমা অসহায় মুখ করে ইয়াদকে কথাগুলো বলছে, যেন ইয়াদ খাবারটা না খেলে ইয়াদের না বরং ইমার ক্ষতি হয়ে যাবে। ইয়াদ ইমার মাথায় পড়ে গেল। ইমার চোখে চোখ রেখে স্যুপটুকু গিলে নিল। ইমা মুচকি হেসে আবার 1 কাপ স্যুপ তুলে ফু দিয়ে ঠান্ডা করতে লাগলো। ইয়াদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমার দিকে আর ভাবছে সব সময় শুনে এসেছে শ্যামলা মেয়েদের মুখে অদ্ভুত এক মায়া থাকে, তাহলে ইমার মুখে এত মায়া কেন? ইমা তো শ্যামবর্ণ নয়, ধবধবে ফর্সা। তাহলে ইমা ফু দিচ্ছে আর ইয়াদ তাকিয়ে আছে ইমার ঠোঁট জোড়ার দিকে। খাওয়া শেষ হয়ে গেলেও ইয়াদ হা করে আছে দেখে ইমা ভ্রু কুচকালো। আপনারা খেতে চাইছিলেন না, এখন যখন শেষ হয়ে গেছে আরো খেতে চাইছেন? ইমার কথায় ইয়াদের হুঁশ ফেরে, বেশ লজ্জাও পায় নিজের কাজের জন্য, তবে সেটা ইমাকে বুঝতে দেয় না একদমই। মুখ ফিরিয়ে নিয়ে বলে, এবার আমি শুতে পারি? ইমা কিছু না একটা করে খাইয়ে দিল, তারপর বলল, এবার শুয়ে পড়ুন, আমি আর বিরক্ত করব না। ইমা উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ইয়াদ পিছন থেকে হাত টেনে ধরল। ইমা কেঁপে উঠল ইয়াদের হাতের স্পর্শে। ঘুরে তাকিয়ে বলল, আপনার আর কিছু লাগবে? ইয়াদ আনমনে বলে উঠল, তোমাকে লাগবে। ইমা বড় বড় চোখ করে তাকিয়ে বলে, মানে? ইয়াদ চোখ বন্ধ করে বলে, মাথার ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? ইমা ইয়াদের হাতটা নিচের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি এগুলো নিচে রেখে এখনই আসছি। ইয়াদ কিছু বলল না। ইমা খাবারের ট্রে নিচে নিয়ে গেল। রুমে এসে দেখে ইয়াদ আগের মতোই শুয়ে আছে। ইমা আস্তে করে কপালে হাত রেখে বুঝতে পারল জ্বরটা বাড়ছে। ইমা কিছু না ভেবে জলপট্টি দেওয়ার সব নিয়ে এসে ইয়াদের কপালে জলপট্টি দিতে লাগলো। ইয়াদ হালকা কেঁপে কেঁপে উঠছে একটু পর পর। ইমার ভয় লাগছে ইয়াদের এভাবে জ্বর বাড়তে দেখে। ইয়াদকে দেখে মনে হচ্ছে না তার কোনো দিকে হুঁশ আছে। ডক্টর বলেছিল জ্বর আবার বাড়লে জলপট্টি দেওয়ার সাথে শরীরও মুছিয়ে দিতে। ইমা ইয়াদের গা থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই ইয়াদ শীতে কেঁপে উঠে ইমার হাত আঁকড়ে ধরল। শরীর মোছাতে হলে ইয়াদের গায়ে টি শার্ট খুলে নিতে হবে, কিন্তু ইমা বেশ ইতস্তত বোধ করছে। ইমা ইয়াদের ধরা হাতের দিকে তাকালো, কি করবে বুঝতে পারছে না। চোখ বন্ধ করে সাহস বাড়িয়ে নিল আর মনে মনে ভাবলো ইয়াদ কোনো পরপুরুষ নয়, তার স্বামী, তাই তাকে এটা করতেই হবে। ইয়াদ চোখ পিটপিট করে তাকাচ্ছে ইমার দিকে, এতে ইমার অস্বস্তি আরো বেড়ে যাচ্ছে। তবু কাপা হাতে ইয়াদের গা থেকে টি শার্ট খুলে স্পঞ্জ ভিজিয়ে গা মুছে দিতে রাখলো। ইমার হাত খুব কাঁপছে, তবু ইমা নিচের কাজ করে যাচ্ছে। গা মুছিয়ে দেওয়া হলে ইমা যেন হাঁপ ছেড়ে বাঁচল। টি শার্ট পরিয়ে দিয়ে আবার বেডে শুইয়ে দিল ভালো করে, পট্টি দিতে লাগলো। এভাবে অনেকটা সময় পর ইয়াদ ঘামতে শুরু করলো। ইমা কপালে হাত দিয়ে বুঝতে পারলো তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে। ইয়াদও ঘুমিয়ে পড়ল, জ্বর কমতে শুরু করলো। তবে ইমা জলপট্টি দেওয়া বন্ধ করলো না। বেডে শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে কথা। কিছুতেই ঈশানের বলা কথাগুলো ভুলতে পারছে না সে। সারা ভালোবাসার কাঙাল তাদের পক্ষে ভালোবাসা পেয়ে ফিরিয়ে দেওয়া কতটা যন্ত্রণার সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে কথা। ঈশান তখন তাদের বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় গেলে কথার মনে সন্দেহ জাগে। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো আপনাদের বাড়ির রাস্তা নয়। ঈশান মুচকি হেসে বলল, কেন ভয় করছে? কথা থতমত খেয়ে বলল, ভয়? কিসের ভয়? আজগুবি কথাবার্তা।
ঈশান দুষ্টুমি করে বলল। কেন ভয় করছে না? তোমার তো ভয় পাওয়া উচিত। কথা আমতা আমতা করে বলল। কেন ভয় পাওয়া উচিত? ঈশান কথাকে ভয় দেখানোর জন্য বলল। এখন যদি আমি তোমাকে কোনো নিরিবিলি জায়গায় নিয়ে খুন করে গুম করে দেই? কথা ভয় পেলেও প্রকাশ করল না, বরং আগের মতো আমতা আমতা করেই বলল। আমাকে খুন করে আপনার কোনো লাভ হলে এই ভয় পাওয়া উচিত হতো, কিন্তু আমাকে খুন করে আপনার 10 পয়সারও লাভও হবে না, বরং বিপদ হবে। তাই এটা ভাবার কোনো কারণ নেই। ঈশান দুষ্টু হেসে বলল। কে বললো লাভ নেই? কথা বুঝতে না পেরে বলল। মানে আমাকে মেরে আপনার কি লাভ হবে? একটা মেয়ের থেকে একটা ছেলের কি লাভ হতে পারে জানো না নাকি তুমি? ঈশান সিট হচ্ছে এখনই কেঁদে দিবে। ঈশান বেশ মজা পাচ্ছে কথার এমন রিয়াকশন দেখে। ঈশান কথার ভয়টা বাড়ানোর জন্য কথার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে। কথা ভয়ে নিচের গায়ের জামা খামচে ধরে আছে শক্ত করে। এরপর ধীর গলায় বলল। আমি বাড়ি যাব, প্লিজ আমাকে যেতে দিন। ঈশান মুচকি হেসে বলল। আরে আমি কি গুন্ডা নাকি? আমাকে এভাবে বলছো কেন? তোমাকে অবশ্যই বাড়ি পৌঁছে দেব, তার আগে আমি যেটা করতে চাই। ঈশানের কথা শেষ হওয়ার আগেই কথা বলল। করতে চান মানে? ঈশান কথার দিকে তাকিয়ে বলল। করতে চাই না মানে যা বলতে চাই সেটা বলে নেই, তারপর না হয় বাড়ি পৌঁছে দিব। আমি কিছু শুনতে চাই না, আমি বাড়ি যাব এক্ষুনি। কথা চলন্ত গাড়ির দরজা খুলে নামতে চাইলে ঈশান এক হাতে কথাকে আটকায় আর অন্য হাতে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করে। ঈশান রেগে বলে। তুমি পাগল হয়ে গেলে নাকি? চলন্ত গাড়ি থেকে নামবে তুমি? কথা কাঁদো কাঁদো গলায় বলে। আপনি আমাকে এখন না নামালে চলন্ত গাড়ি থেকে লাফ দেব। কথা ঈশানের সাথে ধস্তাধস্তি শুরু করলে ঈশান বাধ্য হয়ে গাড়ি সাইড করে থামায় আর সাথে সাথে কথা গাড়ি থেকে নেমে উল্টো পথে হাঁটা শুরু করে। ঈশান তাড়াতাড়ি নেমে পিছন থেকে হাত টেনে ধরে। কথা পিছনে ঘুরে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে। আপনি আমার হাত না ছাড়লে আমি কিন্তু চিৎকার করব। সত্যি সত্যি রেগে গেল আর কথাকে কোলে তুলে গাড়ি ব্যাক সিটে শুইয়ে দিল। নিজে কথার দিকে ঝুঁকে একদম কাছাকাছি চলে এলো। কথা ভয়ে থরথর করে কাঁপছে। ঈশান রেগে বলল। তোমার কি মনে হয় এখানে চিৎকার করলেই কেউ আসবে? ঈশানের কথা শুনে এবার কেঁদেই দেয় কথা। ঈশানের এখন ইচ্ছে করছে নিচের চুল নিজে ছিঁড়তে। তার আগেই ভাবা উচিত ছিল সে একটা বাচ্চা মেয়ের সাথে মজা করছে। ঈশান চোখ বন্ধ করে নিচের রাগ কন্ট্রোল করে দিল। এখন রাগ করলে সব উল্টো হয়ে যাবে ভেবেই রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। ধীরে ধীরে চোখ খুলে তাকায় কথার দিকে। মেয়েটা ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কান্না করে যাচ্ছে। চোখের পাপড়িগুলো ভিজে চিকচিক করছে পানির কণা। ঈশানের ঘোর লেগে গেছে কথার দিকে তাকিয়ে। অনেক সময় পর ঈশানের কোনো সারা শব্দ না পেয়ে পিটপিট করে তাকালো কথা। তাকাতেই দেখলো ঈশান ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কথাকে তাকাতে দেখে ঈশান হুট করে বলে উঠল। আই লাভ ইউ কথা, আই লাভ এ লট অফ ইউ। কথা ঈশানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায় আর বলে। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো নাকি? ঈশান কথার দুহাত নিচের মুঠোয় নিয়ে কিস করে বলল। আমি একদম ঠিক আছি, আর যা বলছি তাও একদম সত্যি। আমি তোমাকে খুব ভালোবাসি তোতা পাখি, খুব বেশি ভালোবাসি। প্রথমে আমার মনে হয়েছিল তোমাকে বিরক্ত করতে আমার ভালো লাগে, তাই সবসময় সুযোগ খুঁজতাম তোমাকে বিরক্ত করার। কিন্তু তোমাকে না দেখে দুদিন থাকতে আমার দম বন্ধ হয়ে এসেছে। তোমার কি মনে হয় আমার সাথে মাঝে মাঝে তোমার দেখা হয়েছে? তো না, আমি প্রত্যেকটা দিন তোমার আশেপাশেই থাকতাম। যেদিন খুব বেশি ইচ্ছা করতো তোমার সাথে কথা বলার, তখন তোমার সামনে আসতাম। আমি নিজেও বুঝতে পারিনি কেন প্রতিদিন তোমাকে দেখতে ছুটে আসতাম। দুদিন তোমাকে না দেখে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কথা। কথা শান্ত গলায় বলল। আমার বাড়ি যেতে লেট হচ্ছে, মা চিন্তা করবে। ঈশান সরে এলো কথার থেকে, তারপর বলল। ঠিক আছে, এখনই উত্তর দিতে হবে না, তোমার যতটা সময় লাগে নাও, তারপর না হয় উত্তর দিও। কথা কিছুই বলল না। ঈশান ব্যাকসিট থেকে নেমে ড্রাইভিং সিটে এসে বসলো। কথা নিজের বিস্ময় কাটিয়ে সামনের সিটে এসে বসলো। এখনো কথার বিশ্বাস হচ্ছে না ঈশানের একটু আগের বলা কথাগুলো। দুজনেই চুপচাপ বাকিটা রাস্তা পাড়ি দিল। কথার বাড়ির সামনে এসে গাড়ি থামতেই কথা সামনের দিকে তাকিয়েই বলল। আপনি আমাকে যে কথাগুলো বলেছেন সব ভুলে যান, আমিও ভুলে যাব। এটা আপনার কোনো ভালোবাসা নয়, ক্ষণিকের মোহ, যা একটা সময় কেটে যাবে। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে অ্যাকসেপ্ট করে নিত, কিন্তু আমি বরাবরই বাস্তববাদী মানুষ।
ছোটবেলা থেকে বাস্তবতা মেনে নিয়ে বড় হতে শিখেছি, তাই আপনাকে অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। একটা সময় যখন আপনার সমাজের মানুষ বলবে আমি আপনার যোগ্য নই, আপনার বন্ধু মহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন আপনারও মনে হবে ভুল করেছেন। আমি বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখি না মিস্টার ঈশান হামিদ। ভালোবাসার কাঙাল হলেও আত্মসম্মান বিসর্জন দিতে আমি রাজি নই। আমার জীবনে আমি এমন কাউকে চাই যে আমাকে কখনো তার অযোগ্য মনে করবে না। আশা করি আজকের কথাগুলো এই পর্যন্তই থাকবে। আপনাকে রিজেক্ট করার মতো যোগ্যতা আমার নেই, তাই রিজেক্ট করার অপরাধে প্রতিশোধ নিতে আসবেন না আবার। আমি আপনার যোগ্য নই বলেই নিজেকে গুটিয়ে নিচ্ছি, তাই আশা করব আপনার ইগো হার্ট হয়নি। ভালো থাকবেন আর নিজের যোগ্য কাউকে ভালোবাসবেন, অযোগ্যকে নয়।